ready to go live. Okay, We are live. okay. Live has started. আচ্ছা আচ্ছা আমাদের ইয়েগুলো তো দেখাচ্ছে। শান্তনু একবার একটু উদ্যোগের পেজটা চেক করে দেখতো। আমি উদ্যোগের পেজ চেক করেছি, এখনো কেউ এখনো ওখানে আসেনি। এখনো আসেনি। পাঁচজন ঠিক আছে, ওকে অলরাইট। তো আই থিঙ্ক প্রায় 6 জন আমাদেরকে দেখছেন। আচ্ছা 6 জন, হ্যাঁ মোটামুটি। ওকে, লেটস স্টার্ট। গুড ইভিনিং অল, নমস্কার সকল। সময় মতো আজকে আমাদের উদ্যোগের যে দ্বিতীয় লাইভ সেশন অন ক্লার্কশিপ মেন্স, সেটা নিয়ে চলে এসেছি আমি অভিষেক, এবং আমার সাথে যারা রয়েছে তাদের সাথে আগে একটু পরিচয় করে নিই। আমার সাথে রয়েছে শান্তনু মৈত্র। শান্তনু এর আগের দিন ছিল এবং রয়েছে। শান্তনু বর্তমানে অর্থ দপ্তরে কর্মরত, আমি আগের দিনও বলেছিলাম। এবং তার সাথে রয়েছে অরিজিৎ দত্ত। অরিজিৎ দত্ত এখন এলডিএ হিসেবে কর্মরত, প্ল্যানিং অ্যান্ড স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট। অরিজিৎ দত্তর সাথে রয়েছে অনুসুয়া দেবনাথ। অনুসুয়াও এলডিএ হিসেবে কর্মরত, ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্স। এবং তার সাথে রয়েছে সাঙ্গ মজুমদার। সাঙ্গ বর্তমানে এলডিএ হিসেবে রয়েছে মিউনিসিপাল অ্যাফেয়ার্স এবং আরবান ডেভেলপমেন্ট, আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপাল অ্যাফেয়ার্স। তো আজকে আমাদের যে আলোচনার বিষয়, প্রথমে তো আমরা যারা অলরেডি এলডিএ হিসেবে এস্টাবলিশড লোকজন আছে, আমরা চেষ্টা করছি বিভিন্ন অভিজ্ঞতা দিয়ে যতটুকু আপনাদেরকে সমৃদ্ধ করার চেষ্টা করা যায়। তো আজকেও সেই চেষ্টাই আমাদের থাকবে। এবং তারপরে আপনাদের বিভিন্ন ধরনের যে আলোচনাগুলো আছে তার মধ্যে আমরা চেষ্টা করব যতটুকু আপনাদেরকে সাহায্য করা যায়। আচ্ছা, প্রথমে আমি চলে যাচ্ছি অনুসুয়ার কাছে। আচ্ছা অনুসুয়া, তুমি তো গত বছর এলডিএ পরীক্ষা দিয়েছো এবং এমপ্যানেলড একজন ক্যান্ডিডেট। তো এই এলডিএ মানে ক্লার্কশিপ পরীক্ষাটা, গতবার যদিও নামটা ক্লার্কশিপ ছিল না, তো এই এলডিএ এলডিসি বা ক্লার্কশিপ পরীক্ষার মেন্স এর জন্য প্রিপারেশনটা আমাদের ঠিক কি ভাবনা চিন্তা রাখা উচিত, বা কি করলে আমাদের অ্যাসপিরেন্টদের সুবিধা হতে পারে? অনুসুয়া। আমি প্রথমেই বলি, আমি 2015 থেকে আমি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে আরম্ভ করি। তো আমি সেই সময় ব্যাংকিং দিচ্ছিলাম, ডব্লিউবিসিএস এর প্রিলি দিয়েছি, পাশাপাশি এই পরীক্ষাটাও আমি দিয়েছি। তো এই পরীক্ষাটা আমি যখন প্রিলিটা দিই তখন আমি খুব একটা সিরিয়াসলি কিন্তু দিইনি, কেননা অন্যান্য পরীক্ষার জন্য আমি বেশি খাচ্ছিলাম। তো দেখা গেল এই পরীক্ষাটা দেওয়ার পর যখন রেজাল্টটা বেরোলো দেখা গেল যে আমি এটা ক্র্যাক করেছি আর কি, মানে এটা পাস করেছি। এবার সেই সময়টা আমি কিন্তু মানে আলাদা করে কিন্তু কোনো প্রস্তুতি নিইনি ডেসক্রিপটিভের জন্য, কেননা আমি ডব্লিউবিসিএস সিএইচএসএল এগুলোর জন্য আমি আর কি প্রস্তুতি নিচ্ছিলাম আর কি ডেসক্রিপটিভ। তো আমার এই জন্য আলাদা করে অসুবিধা হয়নি। এবং এছাড়া আরো একটা বিষয়, আমি টাইপ টেস্টও কিন্তু এই সময় আমি প্রস্তুতি নিতে শুরু করেছিলাম, কেননা সেই সময় থেকে সিএইচএসএল এর যে একটা টাইপ টেস্ট হয় সেটার জন্য আমার একটা আর কি এইম ছিল, সেটাও আমি দেবো ভাবছিলাম। তো এই পাশাপাশি আমি দুটো চলতে আরম্ভ করেছিল, তো এই জন্য আমার এক্ষেত্রে আমার সুবিধা হয়েছিল আর কি। আচ্ছা আচ্ছা, মানে মূল কথাটা হচ্ছে যে তুমি অলরেডি পড়াশোনার মধ্যে ছিলে, একটা তোমার ফ্লো এর মধ্যে ছিলে, যেটা তোমাকে ভীষণভাবে হেল্প করেছিল। হ্যাঁ ঠিক, একদমই তাই। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। তো মূল যে এখান থেকে যে একটা কথা খুব স্পষ্ট, যে পড়াশোনার মধ্যে থাকাটা আমাদের জন্য কতটা হেল্পফুল হতে পারে সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। আচ্ছা, আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। বলছি যে আমার অনেক মানে সমবয়সী বন্ধু আছে এবং আমার থেকে ছোট অনেক জুনিয়র আছে, তারা আমায় জিজ্ঞেস করছে, মানে অনেকে এই পরীক্ষাটা পাশ করেছে 2019 সালের ক্লার্কশিপটা, তো তারা অনেকে বলছে যে এটা কি মানে দিয়ে আদৌ কোনো লাভ হবে, মানে এত পাশ করেছে 66,000, তো তারা আগে থেকে একটা মনের মধ্যে নেগেটিভিটি ঢুকিয়ে নিয়েছে যে আদৌ হবে কিনা। তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে তোমরা তোমাদের মধ্যেকার এই নেগেটিভিটিটাকে দূর করো, কেননা এই যখন তোমরা এই চিন্তা ভাবনাটা করছো নেতিবাচক, তখন কিন্তু তোমাদের যারা কম্পিটিটর তারা অনেক সুবিধা পেয়ে যাচ্ছে, অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তোমরা মানসিকভাবে অনেকটাই পিছিয়ে যাচ্ছ। তাই আমি মনে করি যে অত শত না ভেবে তোমরা নিজেদের মতো প্রস্তুতি নাও, ডেইলি বেসিসে প্র্যাকটিস করো, গ্রামারটা পড়ো, বাংলা ইংরেজি ভালো করে রেগুলার নিউজ পেপার পড়ো, আর এগিয়ে যাও, আমি এটাই বলতে চাই। একেবারেই, অনেক ধন্যবাদ। কারণ খুব প্র্যাকটিক্যাল একটা কথা অনুসুয়া যেটা চলেছে, যে আমাদের সবাইকার কাছে এটা কোথাও না কোথাও ব্যাক অফ দ্য মাইন্ড আমাদের কাজ করছে, যে যতই হোক না কেন সেক্ষেত্রে সেটা 4,000 হতে পারে, 5,000, সেটা ইরেসপেক্টিভ অফ থট।
যতই সিট হোক না কেন, হয়তো 66,000-এর মধ্যে শুধু 4,000 বা 3,000 3,500 লোকজন চাকরি পাবে। তো চাকরি না পাওয়ার সংখ্যাটা অনেকটাই বেশি। তো এখানে অনেকের মানে মাথায় হয়তো অনেক ধরনের কথা ভাববে, কিন্তু আমাদের যে চিন্তা ভাবনাটা প্রথম থেকে ফোকাসটা ভীষণ ভাবে থাকাটা দরকার একেবারেই। আচ্ছা, একেবারে যথার্থ একটি আলোচনা। আচ্ছা, এরপরে আমি চলে যাচ্ছি অরিজিতের কাছে। অরিজিৎ এখন অলরেডি হিসেবে রয়েছে, কিন্তু অরিজিৎ আগেও একটি চাকরি করতো, সেটা নিয়ে অরিজিৎ নিজে ডিটেলসে বলবে। তো এবং অনেক যে বিষয়টা যেটা আজকেও আমাদের একটা আলোচনা, খুব গুরুত্বপূর্ণ বিষয়, এই ক্লার্কশিপে বহু লোকজন যারা হয়তো অলরেডি চাকরি করছেন, বিভিন্ন চাকরি থেকে হয়তো অনেকে বলছেন আমি ক্লার্কশিপে আসতে চাইছি। তো এই ব্যাপারটা অরিজিৎ, তুমি যদি তোমার নিজের অভিজ্ঞতা ক্লার্কশিপ সম্পর্কে বলো, এবং তুমি অলরেডি আগে একটি চাকরি করতে এবং তারপরে তুমি সেক্রেটারিয়েট সচিবালয়ে এসেছো, এই ভাবনা চিন্তাটা তোমার যদি একটু প্রকাশ করো প্লিজ। না, আসলে ব্যাপারটা হচ্ছে যে এই যে চাকরি পরীক্ষাটা যেটা দিয়ে আমি চাকরি করছি, সেটা আমার জীবনে দেওয়া প্রথম চাকরির পরীক্ষা। তো যথারীতি এই পরীক্ষাটায় পাশ করবার পরে আমাদের প্রিলিমিনারি যে প্রসেসটা, সেটা না অনেকটা পরে একটা রেজাল্ট বেরিয়েছিল। প্রায় 2016 সালে পরীক্ষা হয়েছিল, রেজাল্ট বেরোতে বেরোতে প্রায় 2017 ফেব্রুয়ারিতে হয়ে গিয়েছিল। তো হ্যাঁ, তো যথারীতি তখন অন্যান্য পরীক্ষাগুলো দিচ্ছি, বেসিক্যালি সিজিএল দিচ্ছি, সিএইচএসএল দিচ্ছি, ব্যাংকের পরীক্ষা দিচ্ছি। তো সেই সময় হঠাৎ করে আমি আইবিপিএস পেয়ে গেলাম। তো আইবিপিএস পেয়ে আমি ইউনিয়ন ব্যাংকে ক্লারিক্যালে জয়েন করলাম। তো ক্লারিক্যালে জয়েন করবার পরে ব্যাংকিং সেক্টর একটা কর্পোরেট সেক্টর, একটা খুব চকচকে একটা ব্যাপার। তো যাই হোক, প্রথম বেশ ভালো লাগলো। কিন্তু ওই যে একটা প্রবলেম হলো, দুটো প্রবলেম হলো বেসিক্যালি। একটা হচ্ছে বাইরে থাকা, আর 2 নম্বর হচ্ছে কিছু কাজের একটু প্রেসার, তারপরে অনেক রকমের এক্সটার্নাল কিছু ফ্যাক্টরের জন্য আমি দেখলাম যে ওকে ঠিক আছে, করছি। হঠাৎ করে তখন এই এক্সামের ইয়েটা বেরোলো, রেজাল্টটা যখন বেরোলো, তখন দেখলাম যে ওকে, তাহলে এবার আমি মেইনসটা, এই আইবিপিএসটা কিন্তু আমি ঢুকেছি মেইনসের পরে। যাই হোক, মেইনসটা দিলাম। এবার আমার এখানে আসার প্রথম এবং প্রধান কারণটা হচ্ছে যে বাড়ি থেকে যাতায়াত করতে পারবো, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে প্রমোশন স্কোপটা মারাত্মক। তার কারণ আমি যখন পাস আউট করলাম, আমি দেখলাম যে আমি সেক্রেটারিয়েটে পেয়েছি। সেক্রেটারিয়েটে পাবার জন্য আমি তারপরে যাই হোক সবকিছু শোনার পরে দেখলাম যে ওকে ঠিক আছে, এখানে আমার প্রমোশন স্কোপটা মারাত্মক, এবং প্রমোশন স্কোপে আমরা যতদূর এখানে যারা আছি প্রত্যেকেই আমরা মোটামুটি ডিএস বা জেএস পর্যন্ত আমরা অনেকেই এখানে যেতে পারবো। যাদের র্যাঙ্ক একটু ওপরের দিকে আছে, প্রত্যেকেই আমরা যেতে পারবো। তো তার জন্য মূলত এখানে আসা। এবার দ্বিতীয় কথা হচ্ছে যে এবার আমি যদি আমার দিক থেকে একটু বলি, সেটা হচ্ছে যে এই পরীক্ষাটার ব্যাপারে একটাই কথা বলার, ক্লার্কশিপ পরীক্ষাটা আগে কিন্তু ক্লার্কশিপটা অভিষেক দা আরো জানবে ভালো, শান্তনু তো আরো ভালো অবশ্যই জানবে। সেটা হচ্ছে যে ক্লার্কশিপ আমরা জানি আরবিআই এর অ্যাসিস্ট্যান্ট, এই পোস্টটা থেকেও অনেকে এসছে হচ্ছে ক্লার্কশিপে। এবং অভিষেক দা এটা জানবে, আমরা সেদিনকে একটা আলোচনায় করছিলাম যে অনেকে যারা অনেক অন্য পেশার সঙ্গে যুক্ত, তারাও এখন এই পরীক্ষাটায় আসতে চাইছে। তার পিছনে নিশ্চয়ই একটা মোহ আছে বা একটা কারণ আছে। তো সেই কারণটা হচ্ছে মূলত প্রমোশন এবং একটা সচিবালয়ে চাকরি করবার একটা মানে কি বলবো, একটা গৌরব। আমি কোনো পোস্টকে আমি ছোট না করে বলছি, সেটা হচ্ছে যে ইয়েস, সচিবালয়ে চাকরি করলে আমি কাজের যে এনভায়রনমেন্ট পাবো, সেটা হয়তো অন্য জায়গায় নাও পেতে পারি, পাবো না আমি একবারও বলছি না, নাও পেতে পারি। তো সেই জন্যই আমার মূলত এখানে আসা। এইবার কথাটা হচ্ছে যে আমাদের আজকে যারা দেখছেন লাইভ, তাতে অনেকেই এরকম থাকবেন যারা বেশ অভিজ্ঞ, অনেক চাকরির পরীক্ষা তারা দিয়েছেন, অন্য চাকরি করছেন। ইনফ্যাক্ট অনেকেও থাকবেন যারা আমাদের 15-16 ব্যাচের যারা পিএসসি তে রিজিয়নাল বা ডাইরেক্টরেটে পেয়ে গিয়েছে, তারা থাকবেন। সো তাদের ক্ষেত্রে একটা কথা, প্রত্যেকের ক্ষেত্রে একটা কথা বলার দরকার, যেটা অনুসুয়া বলল, সেটা হচ্ছে যে এত পাশ করিয়েছে, আমার কি হবে। প্রথম কথা, তুমি কিন্তু লড়ছো একটা সিটের জন্য।
সেটা তোমার রিজিয়নালে হতে পারে, ডাইরেক্টরেটে হতে পারে, ডিপার্টমেন্টাল মানে সেক্রেটারিয়েটে হতে পারে, তুমি কিন্তু একটা সিটের জন্য লড়ছো। সো তোমাকে ফোকাস রাখতে হবে ওই সিটটার জন্য। তুমি কোন সিট পেলে সেইটা কথা না, কিন্তু ইউ হ্যাভ টু হ্যাভ আ সিট অ্যাকচুয়ালি। সো এই জিনিসটা মাথায় রেখে নেগেটিভিটি গুলোকে যদি মাথা থেকে দূর করে দেওয়া যায়, তাহলে পরেই কিন্তু এই পরীক্ষাটা কিন্তু মোটামুটি পাস মানে মোটামুটি সসম্মানে উত্তীর্ণ হওয়া যাবে। আর একটা জিনিস যেটা বলবা সেটা হচ্ছে যে এত নেগেটিভ না হয়ে যদি একটু পজিটিভলি নেওয়া হয়, আমরা তোমাদের প্রত্যেককে হেল্প করব ঠিক আছে, কিন্তু পজিটিভলি নাও ব্যাপারটাকে। আমার এই জিনিস নেই, আমার ওই জিনিস নেই, কাট অফ কত উঠবে, এই জিনিসগুলোকে মাথা থেকে বাদ দিয়ে 6টা জিনিস লিখতে হবে 1 ঘন্টার মধ্যে। হাঁটিয়ে 6টা জিনিস লিখে আসো, তাহলে তুমি চাকরির অনেকটা কাছাকাছি চলে আসতে পারবে। ঠিক আছে? আচ্ছা, অরিজিৎকে অনেক ধন্যবাদ। কয়েকটা খুব প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা হলো। তো এখানে আমি ছোট্ট করে একটা উদাহরণ বলে দিই যে গতবারের পরীক্ষাতে যারা আমরা সেক্রেটারিয়েটে চাকরি করছি, তো এখানে অনেকেই হয়তো চিন্তিত, এবং এটা নিয়ে আমাকে এখনো পর্যন্ত প্রায় দিন অনেকে প্রচন্ড ভাবে উদ্বিগ্ন ভাবে জিজ্ঞেস করেন, দাদা কি করব সেক্রেটারিয়েট। এটা নিয়ে অলরেডি আমরা বিগত দিনে আলোচনা করেছি যে সেক্রেটারিয়েট মানেই যে মানে এখানে আমাদের মূল জায়গাটা হচ্ছে 6 লাখ 7 লাখ লোকজন যেখানে অ্যাপ্লাই করছে, সেখানে আমাকে কিন্তু সংখ্যাটা 1% থেকেও কম। 6 লাখ লোক যদি অ্যাপ্লাই করছে, সেখানে আমি 3 থেকে 4 হাজার লোক চাকরি পাবো। তো এই অবস্থায় একটা চাকরি কিন্তু ইজ এ কাইন্ড অফ গোল্ড ডাস্ট। তো এইটা কিন্তু কঠিন বাস্তব। সেক্রেটারিয়েট, ডাইরেক্টরেট, রিজিনাল পাশাপাশি সেটা আক্ষরিক অর্থে তো নিজেদের একটা ব্যবহার রাখতেই পারি আমরা, কিন্তু আমাদের এখন থেকে ভাবনা চিন্তাটা যেটা দরকার সেটা হচ্ছে যে আমাকে একটা চাকরি পেতে হবে। আমাদের বেলায় সেক্রেটারিয়েট ভ্যাকেন্সি অনেক বেশি ছিল বলে আমরা সেক্রেটারিয়েটে পেয়েছি। তো এখানে কিন্তু এই বিষয়গুলো এখন থেকেই এই প্রমোশনাল স্কোপ এগুলো নিশ্চয়ই একটা ড্রাইভিং এনার্জি, যে আমার যদি উচ্চাকাঙ্ক্ষা থাকে আমি আরো বেশি এগোতে পারবো। তো এটা কোথাও না কোথাও একটা ভালো জিনিস, কিন্তু আপাতত ফোকাসটা কোথাও না কোথাও রাইটিং। যাই হোক, অরিজিৎকে অনেক ধন্যবাদ। এবার আমি চলে আসি শাম্বর কাছে। শাম্ব, তুমি যদি তোমার এই মেন্সের স্ট্র্যাটেজি নিয়ে, বা তোমার যদি কিছু মনে হয় যে এখন যারা এই এত কম্পিটিশনের মধ্যে যারা প্রিপারেশন করছে, যারা সিরিয়াসলি প্রিপারেশন করছে, তাদেরকে কি মানে তুমি কি অ্যাডভাইস বা সাজেশন দিতে চাইবে শাম্ব? হ্যাঁ, আমি একটু মানে রাইটিং স্কিলটা নিয়ে একটু বলে দিই, ঠিক আছে? শর্টে বলে দিই। আমার কাছে অনেক রকম মানে অনেকেই আমাকে রাইটিং করে দেখাচ্ছে, চেনা জানা কিছু বন্ধু বান্ধব আছে, চেনা জানা অনেক ভাই বোন রয়েছে। তো এতে তাদের কিছু প্রশ্ন আমার কাছে এসেছে, এবং আমার মনে হয় এইগুলো কিছু বেসিক জিনিস কিছু জানা উচিত। যেরকম মানে রাইটিং এর ক্ষেত্রে আমি বলবো যে যারা রাইটিং এর ক্ষেত্রে কনফিডেন্স আছে যে আমি রাইটিং করে আসতে পারবো, কনফিডেন্স আছে মোটামুটি একটা মানে অ্যাবাভ মেডিওকার রাইটিং এর কনফিডেন্স আছে, তাদের ক্ষেত্রে ঠিক আছে। কিন্তু যাদের ক্ষেত্রে রাইটিং এর কনফিডেন্সটা বিলো মেডিওকার আছে, তাদের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র রাইটিং করে গেলে হবে না, মানে প্রতিদিন রাইটিং লিখে গেলে হবে না। তাদের ক্ষেত্রে রাইটিং, আমার মনে হয়, আমার যেটা ব্যক্তিগত মত, রাইটিং করার সঙ্গে সঙ্গে পড়তে হবে প্রচুর, মানে মোটামুটি প্রতিদিন 30 মিনিট করে বেঙ্গলি নিউজ পেপার, 30 মিনিট করে ইংলিশ নিউজ পেপার পড়তে হবে। আদারওয়াইজ রাইটিং এর যে স্ট্যান্ডার্ড মানে কোয়ালিটি, সেই কোয়ালিটি কিন্তু কখনো ডেভেলপ হবে না। ওই একই রকম বিলো মিডিওকার রাইটিং এর স্কিল থেকে যাবে। তো মানে এবং অন্যদের থেকে রাইটিং এর কোয়ালিটি আমি কি করে আলাদা করব, সেটাও ইম্পর্টেন্ট। অভিষেক বলো। হ্যাঁ, মানে একদমই তাই, যে লেখার পাশাপাশি পড়াটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা জিনিস। রিপোর্ট নিয়ে আমাকে অনেকেই জিজ্ঞেস করছে, ইনফ্যাক্ট আমি শান্তনু কয়েকদিন আগেও একটা আলোচনা করছিলাম যে এখানে মুখস্থটা তো মানে খুবই প্রিমিটিভ লেভেলে, যে কয়েকটা হয়তো আমি ঠিক আছে সার্টেন কিছু টার্ম আমি মুখস্থ করতে পারি, বেসিক কিছু ইডিয়ামস আমি মুখস্থ করতে পারি, কিন্তু সিংহভাগই হচ্ছে পড়ে যেমন রিপোর্ট বাংলায় পড়াটা ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ। তো এই জিনিসগুলো আমাদেরকে টু সাম এক্সটেন্ট উই নিড টু। আচ্ছা, এবার আমি একটু শান্তনুর কাছে আসি, তারপরে আমি বেশ কিছু প্রশ্ন চেষ্টা করব আলোচনা করার। তো শান্তনুর কাছে যেটা আমার মূল যেটা বলার সেটা হচ্ছে, অনেকে এটা বলতে চাইছে যে দাদা রাইটিং গুলো অন্যদের থেকে আমি ভালো কি করে করব। যে অনেকেই তো একাধিক মানে 3-4টে বইয়ের নাম হয়তো এখন বাজারে খুব চলছে, লোকজন পড়ছে, 63,000-এর কাছে হয়তো ওই 3-4টে বই বা কন্টেন্ট রয়েছে। তো মানে ব্যক্তিগত
করে বলতে গেলে যে ইন্ডিভিজুয়ালি আমরা একে অপরের সবাই চেষ্টা করবে, কারণ যেহেতু বারবার বলছি কম্পিটিশন লেভেলটা এক্সট্রিম হাই, যেটা নতুন করে বারবার বলার অপেক্ষা রাখে না, তাও আলোচনার পরিসরে চলে আসছে। তো সেক্ষেত্রে তুমি কি বলতে চাইবে, লেখা কি করে গুণগত ব্যাপারটা? হ্যাঁ, এখানে আমি একটা কথাই বলবো যে যেহেতু এই মুহূর্তে মানে র্যাঙ্ক করবার থেকেও বা সেক্রেটারিয়েট পেলাম কিনা ইত্যাদি প্রভৃতির থেকেও চাকরি পাওয়াটা ইম্পর্টেন্ট, এবং এখানে কিন্তু সরকার কিন্তু শেক্সপিয়ার বা বঙ্কিমচন্দ্রকে চাকরি দেবে না, দেবে কিন্তু সাধারণ পাড়ার পচা বা মুচিকি। তো এক্ষেত্রে আমাদের একটাই কথা বলার যে পরীক্ষার হলে যদি আমরা শক্ত ওয়ার্ড ইউজ করতে চাই, সেই জায়গায় কি হবে, হয় আমি শক্ত ওয়ার্ডটা ঠিক লিখবো কিন্তু সেন্টেন্সটা ভুল লিখবো, আবার সেন্টেন্সটা ঠিক লিখলে শক্ত ওয়ার্ড লিখতে পারবো না। এবার আমাকে যে কোনো একটা পথ বেছে নিতে হবে। আমাদের কাছে আজকে ধরো আমি যদি চাকরির ক্ষেত্রেই বলি 400 থেকে 500 পাতার একটা করে পিটিশন আছে। এবার সেটাকে আমাকে তো শক্ত ভাষায় লিখে অফিসারকে জমা করতে হচ্ছে না, একদম বেসিক ভাষায় মোদ্দা বাংলা কি বলতে চেয়েছে সেটাই লিখে আমাকে দিতে হচ্ছে, কারণ সবাই সেটা এগ্রি করবে, এবার আমার সঙ্গে কাজ করছো। তো এবার আমার কাছে কি একদম স্ট্রেট কাট প্লেন ওয়ার্ড লেখো, সিম্পল সেন্টেন্স লেখো, মানে কমপ্লেক্সে ইফ বাটস অ্যান্ড ইত্যাদি না লিখেও কিন্তু একটা সেই সাধারণ ওয়ার্ড লেখা যায়। এবং তোমাকে এটাই দেখতে চাইবে যে তুমি প্রপার রিপোর্ট রাইটিং এর ফরম্যাটে একটা ইন্ট্রোডাকশন দিচ্ছ কিনা, একটা বডি রাখছো কিনা, একটা কনক্লুশন দিচ্ছ কিনা, প্রেসিতে প্রপারলি টাইটেলটা দিচ্ছ কিনা, 1/3 মেনটেন করছো কিনা, ভাষাগুলোকে ঠিকমতো ব্যবহার করছো কিনা। এবং তার সাথে আমি যদি মনে করি যে ধরো বাংলায় লিখলাম, যে লিখতে গিয়ে যে গগনে উড্ডীয়মান পক্ষী ধপাত শব্দে নিচে পড়লো, তাহলে উড্ডীয়মানের সঙ্গে ধপাতটা একটা গুরুচণ্ডলী হয়ে যাচ্ছে। আবার দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে স্বপন কুমার পিস্তল হাতে ঘরে ঢুকিয়া বন্দুক হইতে ফায়ার করলেন, এই ছোটখাটো মিস্টেক গুলো কিন্তু পরীক্ষার হলে 1 ঘন্টায় হয়। কারণ ওখানে যখন লিখবো মন দিয়ে লিখছি, টিচার এসে অম্লান বদন হাজির হবে, বাবা হাতের ছাপটা মেরে দাও, সেইখানে কিন্তু আমার ওই মানে একদম শেক্সপিয়ার হওয়ার স্বপ্নটা চুরমার হয়ে গেল। আমি এটুকু কথা বলবো, 1 ঘন্টায় লিটারালি লেখা যায় না। এবং 66,000-এর মধ্যে 6,000 ছেলে মেয়ে এমন নেই যারা পরীক্ষার হলে প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা লাইন প্রপারলি গ্রামাটিক্যালি লিখতে পারবে, এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। ইভেন আমাকে পরীক্ষায় বসালো, আমরা এখানে পরীক্ষায় বসালে আমরাও ভুল করবো আজকে, এতদিন পরীক্ষা হয়ে যাওয়ার পরেও। তাই এখানে আমার কথা মনে হয় যে একদম বেসিক মানে ধরো আজকে আমি রাম মন্দিরের কথাই বলি, রাম মন্দির নিয়ে প্রচুর মানে কি বলবো, প্রত্যেকটা সংবাদপত্রে প্রত্যেকটা খবর আছে, বিভিন্ন রকম খবর আছে, তাহলে সেটাকে একদম প্লেন ভাষায় এক্সপ্লেন করা হয়েছে যে রাম মন্দির কি, কেন রাম মন্দিরে কি হলো, সেখানে কে কে উদ্বোধন করলেন, কে কে গেলেন, একটা পাতি ঘটনা প্রবাহ হলো সেখানে। তার মধ্যে সেখানে কোন রকমের মানে কমনাল ওয়ার্ডও আমার ইউজ করার দরকার নেই, কোন রকমের শেক্সপিয়ার ওয়ালা ওয়ার্ড ইউজ করার দরকার নেই। সঠিকভাবে রাম মন্দির কি, কেন, কি হলো, কে কে পুজো করলেন, প্রধানমন্ত্রী কি বললেন, যোগীজি কি বললেন, এবার রাম মন্দিরের পরবর্তী স্ট্যান্ড কি, এইটুকু বললাম। 200টা ওয়ার্ড, ম্যাক্সিমাম 210, মিনিমাম 190 করলাম, আমার কিন্তু আউট অফ 10 পেতে কোনো অসুবিধা হবে না, এটুকু আরামসে বলে দেওয়া যায়। এবার তুমি যদি মনে করো, আমি একটা একদম স্পেসিফিক কথা বলি যে প্রত্যেকটা পেপারে আমাকে 50% অ্যাভারেজ মনে করতে হবে প্রত্যেকটা কোশ্চেন, তাহলে আমি প্রেসের ক্ষেত্রে আউট অফ 15 7.5 থেকে 8 তুলতেই পারি যদি আমি একটা সুন্দর টাইটেল লিখি, সঠিক উত্তর লিখি। হ্যাঁ, এবং প্রেসি থেকে আমি এক্সাম্পলগুলোকে বাদ দিলাম, কিংবা ধরো প্রপার নাউনটাকে বাদ দিলাম, প্রেসে থেকে ডাইরেক্টলি লাইনটা কপি করলাম না, এইগুলো আমরা কি পরীক্ষা হলে মাথায় থাকে না। ধরো আজকে এখানে একটা কথা বলা হচ্ছে যে আমি আজকে বলাই শব্দ থেকে একটা প্রথম লাইনটা তুলি যে মানুষের জীবনটা নানান জীবের উপসংহারে, তাহলে এখানে ব্যাপারটা আমি যদি এটাকে প্রেসি করতে গিয়ে ওই নানান জীবের উপসংহারটাকে তুলে দিই, সেটা কিন্তু একদম পুরোপুরি ভুল হবে। মানে আমাকে নিজের মতো করে লিখতে হবে, সহজ ভাষায় লিখতে হবে, এবং সেটা যদি সত্যি প্রপারলি হয়। আমি রিসেন্টলি অনেকগুলো খাতা দেখছি, অনেকে খুব সাধারণ ওয়ার্ড ব্যবহার করে মূল ভাব পোষণ করতে পারছেন, এবং সেখানে কিন্তু 7.5 থেকে 8, ইভেন 9-10 পাওয়া কোনো ব্যাপার না আউট অফ 50 যদি ভালো করে লেখা যায়। তাহলে আমি একদম 40 হিসেবে আসি, মানে একদম আমার তো মানে কত ভালো লিখছি তার দেখার দরকার নেই। তাহলে আউট অফ 20 আমার রিপোর্টে আমি মনে করে দিচ্ছি ম্যাক্সিমাম 10 পেতে পারি। তবে আমি একটা কথা বলি যে রিপোর্টে যদি ফরম্যাট ঠিক রাখা যায়, তাহলে কিন্তু আমাদেরকে মানে মাধ্যমিকের নিয়ম অনুযায়ী বা আমাদের পিএসসি বিভিন্ন যারা বিভিন্ন কলেজ প্রফেসর, তো তারা বলেন যে মোটামুটি 3 থেকে 4 শুধু ফরম্যাটের জন্য দেওয়া হয়। মানে আমি হেডিং দিলাম, নিজস্ব সংবাদদাতা বা 22 আপ রিপোর্টার লিখলাম, তারপর কোথা থেকে লিখছি 20 জুলাই, বা হ্যাঁ 20 জায়গায় যদি 21শে জুলাই লিখে দিই, সেটা একটা -1 হয়ে গেল, কিন্তু আমার ওখানে ছোট্ট ভুলটা হয়ে গেল। এই ভুলটা করবো না। তারপর একটা ছোট্ট ইন্ট্রোডাকশন দেবো, একটা 7 থেকে 8 লাইনের বডি লিখবো,
সাথে বিষয়বস্তু ব্যাখ্যা করব, কার কি বক্তব্য দিতে পারি, এবং একটা নিরপেক্ষ আনবায়াসড অ্যাপলিটিক্যাল কনক্লুশন ড্র করতে পারি। 10 থেকে 11 পাওয়া, বিলিভ মি, সত্যি কোনো ব্যাপার নয় কিন্তু। এবং 1 ঘন্টা আমাকে এটাই করতে হবে, প্রপারলি আনসারটা লিখে আসতে হবে, 6টা কমপ্লিট করতে হবে। আমি শেক্সপিয়ার সাজতে গিয়ে আমার 5টা আনসার হলো, তাহলে আমার 20তে পেলাম 0, একটা রিপোর্ট বাদ গেল। কিন্তু আবার যে নর্মাল লিখলো সে কিন্তু সেই 20তে 6 থেকে 7 পেতেই পারে। তাহলে একজন 0 পেলে, একজন 6 থেকে 7 পেলো। তারপর যোগ করে দেখা গেল যে 5টাতে শেক্সপিয়ার পেলেন হচ্ছেন আউট অফ 100 পেলেন হতো 47, কিন্তু একজন সাধারণ ব্যক্তি 6টা লিখে পেলেন কত, 48। তিনি যে 48 সে কিন্তু ক্লিয়ার করে 47 কিন্তু ক্লিয়ার করবে না। আশা করি সবাই এখানে এটা এগ্রি করবে, কারণ হাতে টাইম নেই। হ্যাঁ, এবার তুমি রেগুলার কাগজ পড়ো, রেগুলার বইপত্র পড়ো, 2-1টা ওয়ার্ড তুমি ব্যবহার করতেই পারো। যেমন ধরো আমি ছোট্ট এখানে একটা এক্সাম্পল এখানে পড়ে আমি বলি। ধরো রবীন্দ্রনাথ ঠাকুরের একটা দীনদান কবিতা আছে, এই রাম মন্দিরের পর বাজারে খুব চলছে আজকাল। তো এখানে তার প্রথম লাইনটা হচ্ছে, সে মন্দিরে দেব নাই কহে সাধু। এবার এটাকে আমি যদি এখানে আজকে ট্রান্সলেট করি, তাহলে এখানে বলতেই পারি যে দেয়ার ইজ নো গড ইন দ্যাট টেম্পল, সেড দ্য সেন্ট। এবার এটাকে আমি দুভাবেও লিখতে পারি, দ্য সেন্ট সেড দেয়ার ইজ নো গড ইন দ্যাট টেম্পল। তাহলে তুমি যেভাবে লিখছো, দেখো এই ওয়ার্ডটার মধ্যে কিন্তু গ্রামাটিক্যালি কোনো ভুল নেই, ফোনেটিক্যালি কোনো ভুল নেই, শব্দের কোনো বারবারন্ত নেই, কিন্তু প্রপার গ্রামারটা হলো। এইভাবে তুমি ব্যাপারটাকে ব্যাখ্যা করতেই পারো। আবার ধর যদি তার পরের লাইনটা আমি ব্যাখ্যা করি এখানে, যে রাজা কহে রোষে। এবার the king said in anger, in anguish he said, আমি বলতে পারি, অথবা বলতে পারি the king was enraged। এই যে king anguish said is correct, king said in anger is correct, the king was enraged is correct। এবার পরীক্ষার হলে যদি আমার এনরেজ মনে না আসে, আমি কি জোর করে লিখবো না? না। এবার যদি এখানে ভুল করে আমি যদি এনরেজ বানানটা ভুল করি, মানে সঠিক লিখলাম, লিখে বানানটাকে ভুল করলাম, সেখানে কিন্তু আমার নাম্বার দেবে না। তুমি বাকি বাংলায় লেখো না, বাকি ইংলিশ লেখো না, কিং সেড ইন অ্যাঙ্গার, শেষ। মানে এই ব্যাপারটাকে মাথায় রাখাটা আমার মনে হয় খুব জরুরি। বাকিটা আশা করি এটাকে এগ্রি করবে। একদমই একদম একেবারেই তাই। মানে এখানে খুব স্পষ্ট একটা মূল যেটা ভাবনাটা, যেটা আমার মনে হয় শান্তনু বারবার বোঝাবার চেষ্টা করেছে, সেটা হচ্ছে যে আমরা ঘরে যতটা ভালো লিখছি, পরীক্ষার হলে অ্যাম্বিয়েন্স এবং সার্কামস্টান্সেস উইল বি কমপ্লিটলি ডিফারেন্ট। কিন্তু সেখানে একসাথে একটা রুমে 40 জন হতে পারে, 50 জন হতে পারে, বসে থাকবো আমরা বিভিন্ন ভাবে, অনেক বিষয়ের মাথায় আসবে, তখন হয়তো ঘরে আমরা অনেক কিছু ভাবতে পারি, কিন্তু ওই মুহূর্তে অন এ সার্টেন গিভেন টাইম, সেই মুহূর্তে আমাদের কিন্তু সেই কথাটা মানে মাথাতে নাও আসতে পারে। তো এই সব ব্যাপারগুলো কিন্তু আমাদের অবশ্যই যত বেশি আমরা পড়বো, তত বেশি আমাদের ওয়াইড একটা ভ্যারাইটি আসবে। কিন্তু মোদ্দা কথা হচ্ছে যে লেখার ব্যাপ্তির থেকে গভীরতাটা ম্যাটার করবে, যেটা একদম স্পষ্ট ভাষায় বলতে গেলে যে লেখায় গভীরতাটা হচ্ছে মানে অ্যাকচুয়ালি যেটা ম্যাটার করে। আচ্ছা অরিজিৎ, তুমি যদি কিছু বলতে চাও এই ব্যাপারে, লেখা কিভাবে করা যায়? ওই ব্যাপারে একটা কথা যেটা বলবো, শান্তনু যেটা বললো, রিপোর্টিং এর খাঁচাটা একদম কিন্তু মেইনটেইন করতে হবে। প্রথম কথা হচ্ছে, রিপোর্টিং এ কিন্তু তোমাদের একটা পয়েন্ট দেওয়া আছে, অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে। একটা জিনিস, এটা একদম খুব ইংরেজি রিপোর্টিং বা বাংলা প্রতিবেদন, কিন্তু এটা একটা মজার একটা জিনিস যে তুমি যদি তোমার হাতে ধরো সময় নেই, হতেই পারে, কারণ 1 ঘন্টার একটা পরীক্ষা, তোমার ওই আঙুলের ছাপ দিতে দিতে সই করতে 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 মোটামুটি 5-7 মিনিট হবে। তাতে করে আমি একটা স্ট্র্যাটেজি জাস্ট ছোট্ট একটা বলে নিতে পারি, তোমরা এটাকে মানতেও পারো, তোমাদের মতন করে একটা বানাতে পারো। সেটা হচ্ছে যে দেখো, 6টা রাইটিং লিখতে হবে, কোনোটাই যা খাতা দেয়, যে A5 সাইজের ওই লেটার পেজের একটা খাতা দেয়, তো ওই খাতার 1 পৃষ্ঠার বেশি কোনোটাই যায়। এবার ব্যাপারটা হচ্ছে যে তোমাদের যে খাতাটা দেবে, খাতাটা কিন্তু বেশ পুরুষ্টু একটা খাতা দেবে, বেশ অনেকটা পৃষ্ঠা থাকবে এরকম একটা খাতা দেবে। তো আমার যেটা একটা বলবার, সেটা হচ্ছে বাংলার 3টে লিখতে হয়, ইংরেজি 3টে লিখতে হয়। তোমরা অনেকে এই ভুল অনেক সময় করো যে ওকে ঠিক আছে, আগে প্রতিবেদনটা, আগে হচ্ছে ট্রান্সলেশনটা লিখলাম, তারপরে বঙ্গানুবাদটা লিখলাম একই সঙ্গে। নো, বাংলার 3টে একসঙ্গে লিখবে, ইংরেজির 3টে একসঙ্গে লিখবে। এবং আরেকটা কথা যেটা খুব গুরুত্বপূর্ণ কথা, এটা করবে, সেটা হচ্ছে যে প্রত্যেকটা পৃষ্ঠায় একটা করে লিখবে। অর্থাৎ ধরো ট্রান্সলেশনটা লিখবার পরে তোমার মনে হলে এ বাবা, এ তো 50% তো পেজ এখনো কমপ্লিট হয়নি, সরকারের পয়সা বাঁচাতে গিয়ে তুমি ওই পৃষ্ঠাতেই তুমি বেশিটা লিখলে, না, এই জিনিসটা করবে না।
একটা কাজ করো না, নেক্সট পৃষ্ঠায় চলে যাও না, নেক্সট পৃষ্ঠায় চলে গিয়ে প্রেসিটা লেখো, তাকে কিন্তু তোমার কেউ নাম্বার কাটবে না, ঠিক আছে। এবার দ্বিতীয় যে একটা কথা বলবো সেটা হচ্ছে যে যখন লিখছো তোমাকে 6টা রাইটিং লিখতে হবে, তার মধ্যে প্রথমে যেটা শুরু করো ট্রান্সলেশনটা দিয়ে শুরু করো। ট্রান্সলেশনটা দিয়ে শুরু করবার কারণটা হচ্ছে ট্রান্সলেশন বা বঙ্গানুবাদ এই জিনিসটা তোমরা অনেকে কি আছে, অনেকে একটু বড় বড় হতে, কারণ ছোটবেলা থেকেই মোটামুটি আমরা কিন্তু ট্রান্সলেশনটার সঙ্গে যুক্ত, এবং এটা হয়তো শান্তনু বা তোমরা অনেকে সবাই আমার সঙ্গে এগ্রি করবে, আমরা কিন্তু টিল ডেট ভাবি বাংলায় লিখি ইংরেজি, টিল ডেট। হ্যাঁ, আমরা অনেক যারা কিনা ইংরেজি সাহিত্যের ছাত্র না, তারা আমরা বেশিরভাগই ভাবি বাংলায় লিখি ইংরেজিতে, অর্থাৎ ট্রান্সলেশনটা কিন্তু আমরা মাইন্ডে মাইন্ডে করে যাচ্ছি সব সময়। সো এই জিনিসটা যদি ট্রান্সলেশনটা দিয়ে শুরু করো, এবং ট্রান্সলেশনটা তোমাদের খুব বেশি ওয়ার্ড দেবে না, ট্রান্সলেশনটা প্রথমেই অনেকে বলেন যে ট্রান্সলেশনটা একদম পাওয়ার পরেই লেখা শুরু করো, আমি বলবো যে না, জাস্ট 1টা মিনিট দাও, ট্রান্সলেশনটা সম্পূর্ণ একবার পড়ে না। ট্রান্সলেশনটা পড়ে নিলে কি হবে, তোমাদের ট্রান্সলেশনটা কি বলতে চাইছে মিনিংটা তোমাদের কখনো হারাবে না, ট্রান্সলেশনের মিনিংটা। সো ট্রান্সলেশনটা মোটামুটি চেষ্টা করো 6 থেকে 7 মিনিটের মধ্যে ট্রান্সলেশনটা নামিয়ে নিতে। ঠিক একই রকম ভাবে বঙ্গানুবাদটাও 6 থেকে 7 মিনিটের মধ্যে নামিয়ে নেওয়ার চেষ্টা করো। তারপর থাকছে হচ্ছে প্রেসি। প্রেসিটা কিন্তু তোমরা জানোই যে প্রেসিটা কারোর একবার পড়লে হবে, আবার কারোর একবার না একাধিকবার পড়তে হবে, অন্তত 2-3 বার অন্তত প্রেসিটা পড়তে হবে। সো প্রেসির জন্য দেখো, প্রেসিটা পড়ে লেখা এটার জন্য মোটামুটি 10 মিনিট মতন হার্ডলি তোমরা 10 মিনিট মতন তোমরা হার্ডলি সময় দিতে পারো। তো 10-10-20 আর 7-7 14, 20 আর 14 34 মিনিট তোমার হাতে থাকলো 16 মিনিট, তার 16 মিনিট বা 21 মিনিট। ওই 21 মিনিটে তোমাদের যদি তোমরা যে কোনো একটা রাইটিং, এটা আমি খুব বাজে একটা কথা বলছি, বাট তাও একটা স্ট্র্যাটেজির মধ্যে রাখো, বাংলা বা ইংরেজির রাইটিংটা 10 মিনিটের মধ্যে কমপ্লিট করো, আর আরেকটা যে রিপোর্টটা থাকলো সেই রিপোর্টটাকে লেখো। লিখতে 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 পয়েন্ট যেন মিস না হয়, এবং পয়েন্ট যেন ক্রোনোলজিতে থাকে, মানে ডেটটা, মানে তোমাকে যে পয়েন্ট গুলো দিয়েছে সেই পয়েন্ট অনুযায়ী যেন লেখা হয়, পয়েন্ট যেন এগিয়ে পিছিয়ে এই জিনিসটা না হয়। আর একটা হচ্ছে লিঙ্কিং জিনিসটা যেন ঠিকঠাক থাকে। মানে আমি একটা এক্সাম্পল দিয়ে যদি বলি, ধরো একটা জায়গায় অগ্নিকাণ্ড হয়েছে, এবার অগ্নিকাণ্ড ধরো আগে তুমি অগ্নিকাণ্ডটাকে লেখবার আগে ধরো তুমি দমকল বাহিনীটাকে নিয়ে আসি, এই জিনিসটা যেন না হয়, মানে আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, অর্থাৎ ক্রোনোলজিটা যেন ঠিকঠাক মতন। লাস্ট একটা কথা বলবো, কি করে রিপোর্টিং এর একটা নাম্বারটাকে একটু অন্যদের থেকে করা যায়, সেটা হচ্ছে একটা কোটেশন না, কোটেশন বলতে কোনো সাহিত্যিক বা ইত্যাদি কারোর একটা কোটেশন দিতে হবে না, লাস্টে একদম তুমি যে কনক্লুসিভ যে প্যারাটাকে লিখছো সেই প্যারাটাকে তোমার যেটা মনে হয়, সাপোজ একটা জায়গায় অগ্নিকাণ্ড হয়েছে, তুমি সেইখানে বলছো যে আচ্ছা লোকাল বাসিন্দা তিনি বললেন যে দমকল বাহিনীর গাড়ি যদি আরেকটু আগে আসতে পারতো তাহলে আমরা ক্ষয়ক্ষতি আরেকটু কমাতে পারতাম, জাস্ট এইটুকুনি। কিন্তু এইটুকুনি তুমি নিজে বলবে না, এইটুকুনি কারোর একটা মুখে বসিয়ে দাও, ঠিক আছে? সেই বাসিন্দার নাম লিখতে হবে না, কিচ্ছু লিখতে হবে না, জাস্ট এই কথাটা লিখে দাও। মানে তোমার যদি মনে হয় যে দেখো এইখানে কেন আমি এই কথাটা বলবার চেষ্টা করছি, দেখো প্রত্যেকটা মানুষই টু সাম এক্সটেন্ট তার মধ্যে একটা ভাবনা থাকে, সেই ভাবনাটা হতে পারে, সেই ভাবনাটাকে তুমি সবসময় ব্যালেন্স করবার চেষ্টা করবে। মানে একজন এক্সামিনার যদি এ দলের সাপোর্টার হন, এক্সামিনার বি দলের সাপোর্টার হতে পারেন, এইবার তুমি প্রত্যেকটা এক্সামিনারকে একটু খুশি করবার চেষ্টা করবে, তা খুশি করবার চেষ্টা করায় মোটামুটি। আচ্ছা, আর একটা কথা হচ্ছে পলিটিক্যাল লেখা কিন্তু কেউ লিখবে না, বা সরকারের একদম ডাইরেক্ট সমর্থন করা বা ডাইরেক্ট বিরোধিতা করা এই ধরনের লেখা কিন্তু লিখবে না, লিখলে কিন্তু তোমারটা ডিসক্রেডিট হিসাবে ট্রিটেড হবে, ঠিক আছে? আর আরেকটা জিনিস হচ্ছে টাইমলি লেখো এবং পড়ো। সাম্য যেটা বলবো যে নিউজ পেপার পড়ার যে ব্যাপারটা, পড়ার একটা হ্যাবিট তৈরি করতে হবে। একজন এখানে কমেন্টে লিখেছেন যে আমার ইংরেজি নিউজ পেপার পড়তে খুব সমস্যা হয়,
হ্যাঁ, ইংরেজি নিউজ পেপার পড়তে খুব সমস্যা হয়, তাহলে আমি কোথায় পিডিএফ এ পড়েন, সেটা উনি আমি তাকে একটাই কথা বলবো যে ইংরেজি নিউজ পেপার আপনাকে কিন্তু সম্পূর্ণ পড়তে হবে না ম্যাডাম। ইংরেজি নিউজ পেপারটা যে কোনো একটা রিপোর্ট সেই রিপোর্টটাকে একটু ভালোভাবে পড়ুন। জাস্ট লিখছে কিভাবে, রিপোর্টাররা লিখছে কিভাবে, সেই ব্যাপারটাকে কিন্তু একটুখানি লক্ষ্য করুন। আর একটা জিনিস যেটা বলবার সেটা হচ্ছে, যারা আমরা আনন্দবাজার পড়ি তারা আমরা দেখি তাদের বানান নিয়ে একটি নির্দিষ্ট একটি মতবাদ রয়েছে। আবার যারা আমরা বর্তমান পড়ি বা এই সময় পড়ি তাদের কিন্তু বানানটা হয়তো আলাদা। আমিও একটা ছোট্ট এক্সাম্পল দিই, গাভাস্কার, একদল লেখে গাভাস্কার, একদল লেখে গাওয়াস্কার। অর্থাৎ কোনো বিতর্কিত বানানের মধ্যেও আমার যাওয়া দরকার নেই, আমি যেটা উচ্চারণ করছি আমি জাস্ট সেটাকেই লিখবো। হ্যাঁ, সেটা বাংলাতেও হতে পারে, ইংরেজিতেও হতে পারে। তবে ওই পূজা স্পেলিংটা PUJA অথবা POOGJA এইটুকুনি ঠিক আছে, কিন্তু ওই নিউমেরল মানে ওই সংখ্যা তত্ত্ব হিসাবে যদি PULPAGA এইসব বানাই যদি লেখা হয়, এইসব জিনিসপত্রে না গিয়ে একদম প্লেন অ্যান্ড সিম্পল। এবার শান্তনু যেটা বললো সেটা হচ্ছে রিপোর্টিং এর ক্ষেত্রে সিম্পল ল্যাঙ্গুয়েজ, যতটা সিম্পল ভাবে লেখা যায় সেটা। এবং আরেকটা গুরুত্বপূর্ণ, রিপোর্টিংটা তোমরা বুঝতেই পারছো, তোমরা যারা এক্সপিরিয়েন্স প্রত্যেকেই জানো, হচ্ছে পাস্ট টেন্সে, কিন্তু সিম্পল পাস্টে কিন্তু রিপোর্টিংটা লেখবার চেষ্টা করবে এবং প্যাসিভ ভয়েস। ঠিক আছে, রিপোর্টিংটা যেন একটু প্যাসিভ ভয়েস হয়। এছাড়া হ্যাঁ, আর একটা কথা যেটা বলবার সেটা হচ্ছে যে দেখবে তোমরা, এটা আমি অনেক সময় আগেও আমি এটা অনেক জায়গায় আমি বলেছি, সেটা হচ্ছে যে রিপোর্টিং এর ক্ষেত্রে তোমরা প্রত্যেকটা নিউজ পেপার যারা পড়ো, নিউজ পেপারের এডিটোরিয়ালে একদম এডিটোরিয়ালের বাম দিকে কিছু সম্পাদকীয় লেখা থাকে। সেই লেখাটাকে চেষ্টা করবে যে বাংলায়, মানে যদি আনন্দবাজার পড়ো বা বর্তমান পড়ো তাহলে সেটার বঙ্গানুবাদ করতে, মানে ইংলিশে ট্রান্সলেশন করতে এবং প্রেসি করতে। আসলে সেই লেখাগুলোই না প্রেসিতে আসবার যোগ্য। তো তোমাদের কাছে যদি কোনো বই না থাকে, তোমাদের কাছেই আছে, যদি কোনো বই না থাকে, যদি ওভাবে প্র্যাকটিস করো তাহলে কিন্তু এটা একটা সুন্দর একটা অল্টারনেটিভ হতে পারে। ঠিক আছে, অনেক ধন্যবাদ। বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিসগুলো আশা করছি অনেকেরই একটু উপকার হবে, যে কিভাবে আমাদের চিন্তা ভাবনাটা কি এক্স্যাক্টলি কি থাকা উচিত, কতটা নিউট্রাল পার্সপেক্টিভে লেখা যায়। এখনই আমরা বেশ কিছু কোয়েশ্চেনে আসছি কিছুক্ষণের মধ্যেই, আমরা চেষ্টা করবো কিছু কিছু উত্তর দেওয়ার। অনুসয়া যদি খুব ছোট করে যদি বলো যে আমরা অনেকে হয়তো বলে যে আমরা কি ক্রনোলজিতে লিখবো, সেই ক্রনোলজির ব্যাপারে মানে যদি একটু আগে দেখলাম একজন কমেন্টে কি ফরম্যাটে লেখা হয়, মানে আমাদের ক্ষেত্রে যেমন ইংরেজির ক্ষেত্রে আমরা ইংরেজিটাকে আগে পরে লিখতে পারতাম, কিন্তু ইংরেজি বাংলা মিশিয়ে লেখা যায় না। মানে এই ব্যাপারে তোমার যদি কোনো অ্যাডভাইস দেওয়ার থাকে। অনুসয়া, আমার মনে হয় যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে কিছু কিছু ব্যবহার করা যেতেই পারে। তবে আমি রিসেন্ট কিছু খাতা দেখলাম, যেমন ট্রান্সলেশনের ক্ষেত্রে, ট্রান্সলেশন না সরি প্রিসির ক্ষেত্রে, ঠিক আছে। এবার প্রিসির ক্ষেত্রে একটা বাংলা আমি সারমর্ম লিখতে দিয়েছি, এবার সারমর্মটা সে হেডিং এ বাংলা আর ইংলিশ মিশিয়ে দিয়েছে, সেটা কিন্তু শুনতে ভালো দেখাচ্ছে না। এবার আমি তাকে কমেন্টে বললাম যে তুমি এই গুরুচণ্ডালী দোষটা মানে আর কি ঠিক করো, যে এটা ঠিক ভালো শোনাচ্ছে না। এবার ব্যাপারটা হচ্ছে কি, মানে এরা তো প্র্যাকটিস করছে, এবার সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে যে প্রচুর বানান ভুল থাকছে। সবার আগে এদের বানান ভুলটা সংশোধন করা উচিত। আর মানে বাক্য গঠনেও এদের সমস্যা হচ্ছে, মানে বাক্যটাকে যে কমপ্লিট করা হবে সেটাও এরা করছে না, এটাও একটা প্রবলেম হচ্ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে এদের যে ভোকাবুলারিটা সেটা স্ট্রং না, ভোকাবুলারিটা স্ট্রং না হওয়ার জন্য এদের মানে বাংলা হিন্দি ইংরেজি এগুলো সব মিক্স হয়ে যাচ্ছে, এটা একটা বড় সমস্যা। তো সেক্ষেত্রে এদের ভোকাবুলারিটা স্ট্রং করতে হবে, রেগুলার বেসিসে পেপারটা পড়তে হবে, এবং দরকার হলে পুরোনো মানে ছোটবেলার গ্রামার বই বের করে পড়তে হবে। সেরকম হলে মানে লজ্জার কিছু নেই, নিজের সিচুয়েশনটাকে টেনে তুলতে গেলে মানে অন্তত আমি দেখেছি যে ইংরেজিতে যত না বেশি আজকে ছেলেমেয়েরা কাঁচা, তুলনামূলক ভাবে বাংলাতে ছেলেমেয়েরা কিন্তু বেশি মানে সমস্যা হচ্ছে। মানে হর্ষ ইকার, দীর্ঘ ইকার, বানান ভুল, গ্রামারে ভুল, একটা বেসিক যে একটা কোনো মানে ইংরেজি শব্দের যে ট্রান্সলেশন করবে সেটাও তারা ভুল করছে। তো এই জন্য এদের মানে মানে কি বলবো, কেচে গন্ডুস হতে হবে, মানে যে পুরোনো যে ইয়েগুলো ছেড়ে ফেলে নতুন ভাবে এদেরকে আর কি প্র্যাকটিস করতে হবে।
এটাই আমি হ্যাঁ বলতে মানে একেবারে যেহেতু মানে প্র্যাকটিসটা একেবারেই মূল কথা, কারণ অনেকেরই বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে। অনেকে ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডে থাকার পরে তাদের হয়তো বাংলার উপরে দক্ষতার একটু অভাব, কিন্তু মূলত যেটা একটু আগে আলোচনা হলো সেটা হচ্ছে শুধুমাত্র যে স্পেলিং মিস্টেক্স না, স্পেলিং মিস্টেক্স এর সাথে সাথে কিন্তু প্রপার গ্রামার, সেটা বাংলা একদমই ব্যাকরণে একদমই যেমন যেমন মানে আমি খাই আর রাম খাই, এই এই যে হুম, সাধারণ একটা পার্থক্যটা, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে যে কোথায় হুম, ক্ষয়াকার হর্ষই হবে আর কোথায় ক্ষয়াকার অন্তস্থ হবে। ইনফ্যাক্ট এই ধরনের ছোট ছোট বিষয়গুলো। যাই হোক, আমি খুব ছোট্ট করে একটু শাম্বর কাছেও আসবো। শাম্ব, যদি তুমি কিছু বলতে চাও যে লেখা যদি কিভাবে ডেভেলপ করতে আমরা করতে পারি। আর অনেকে জিজ্ঞেস করছেন, এক মিনিট আমি একটু বলে দিই না, এডিটোরিয়াল রিপোর্ট আসার সম্ভাবনা ইংরেজিতে খুবই কম। অবভিয়াসলি ইনফরমেশন উইল বি প্রোভাইডেড, যেমন টেস্ট পেপারে আমি খুব সহজ ভাষায় বলতে গেলে এই মানে আমাদের ক্লাস 10 এর টেস্ট পেপারে ইংরেজিতে ঠিক যেই ধরনের রিপোর্ট আসতো, যেহেতু এটা একটা ক্লাস 10 বেসড পরীক্ষা, তো মোটামুটি ধরা যেতেই পারে যে একটা ওই ধরনের ইনফরমেশন এবং ইনসিডেন্ট ওরিয়েন্টেড একটা রিপোর্ট আসার সম্ভাবনাই কিন্তু বেশি। তো এটা বলা যেতে পারে। শাম্ব। আমি ওই যে কটা খাতা মোটামুটি দেখেছি তাতে আমার মনে হয় যে, যদিও অল্পই দেখেছি 4 জনের, তো তাতে আমার মনে হয়েছে যে মোটামুটি রিপোর্ট আর ট্রান্সলেশন করতে পারলে প্রেসিতে খুব সমস্যা আছে। প্রেসিতে অনেকেই হয়তো সমস্যা হতে পারে, কারণ কি প্রেসিতে না মানে পড়ে সেন্ট্রাল আইডিটা খুব জিস্ট হিসেবে তোলাটা একটা সত্যি সমস্যা। এবং সেটা যদি প্রেসি পুরো মানে ওই যে প্যাসেজটা দেয় ওটা যদি ক্লিয়ার না হয়, তাহলে প্রেসি ওইভাবে লিখে আসলে কোনো রকম একটা চালিয়ে দিলে একদমই মানে ঠিক হবে না। সেটা প্রেসিতে কিন্তু মার্কস খুব কমে যাবে, যেটা রিপোর্টের ক্ষেত্রে আমরা মানে পয়েন্ট দেখে সেটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি, সেটা প্রেসির ক্ষেত্রে খুব সমস্যা। প্রেসি দেখে মনে হয় খুব ইজি লেখা, কিন্তু প্রেসি লেখা প্রচন্ড টাফ। মানে আমার ক্ষেত্রে তো যথেষ্ট টাফ মনে হয়, যারা সেন্ট্রাল আইডিয়া ধরতে পারে না। তো আমার মনে হয় যে প্রেসি লেখার জন্য মানে আমার কাছে ওই একটাই ব্যাপার, সেটা হচ্ছে বেশি করে পড়তে হবে। ঠিক আছে, পড়ে জিনিসটাকে বোঝার ক্ষমতাটা যত বাড়বে, তাতেই মানে প্রেসি লেখার দক্ষতাটাও বাড়বে, এবং প্রেসি প্রচুর প্র্যাকটিস করতে হবে। তো আমার আমার প্রেসির ক্ষেত্রে এটাই বলার। আর অন্যান্য গুলো রিপোর্ট লেখা অরিজিৎ পুরো বলে দিয়েছে। অরিজিতের উপর মানে অরিজিৎ আর শান্তনু যেভাবে বলেছে একদম মানে হয়ে গেছে, ওটা ডান। আর ট্রান্সলেশনের ক্ষেত্রে আমি দেখছি কিছু কিছু ক্ষেত্রে ট্রান্সলেশন করতে গিয়ে মানে বাংলা থেকে যখন ইংলিশে ট্রান্সলেশন করছে, তখন মানে মানে এমন ওয়ার্ড ইউজ হয়ে যাচ্ছে যে ওয়ার্ডটা কিনা ওই জায়গায় হবে না, মানে ওই জায়গায় যায় না, এমন একটা ওয়ার্ড ইউজ হয়ে যাচ্ছে। এই ধরনের মানে যে জিনিসগুলো মানে যেই ওয়ার্ডটা ওই জায়গায় মানে খাপ খায় না, ওটা ওখানে জাস্ট সুইটেবল নয়। তো এটা এড়ানোর জন্য আমার মনে হয় বেশি করে প্র্যাকটিস এবং বেশি করে নিউজ পেপার পড়তে হবে। নিউজ পেপার পড়া আমার কাছে অব্যর্থ মনে হয় আমার রাইটিং স্কিল ডেভেলপের জন্য, কারণ আমি নিজে ওইভাবে ডেভেলপ করেছি। তো এটা আমার কাছে একমাত্র উপায়, এবং প্রতিদিন একটা পুরো হ্যাবিট গ্রো করতে হবে আমাকে যে আমি এই টাইমে নিউজ পেপার পড়বো। আর যেটা ওরকম তো নয় যে আমার কোনো কষ্ট করে পড়তে, আমার যেটা ফেভারিট বিষয় সেটা নিয়ে আমি পড়তে পারি। তো আর কারোর না কিছু কিছু না কিছু তো পড়তে ভালো লাগবে। আর যে বলছিল কমেন্টে যে ওই নিউজ পেপার পড়তে খুব অসুবিধা হয়, তার কি মানে বাড়িতে নিউজ পেপার নিতে অসুবিধা হয় কিনা আমি বুঝতে পারলাম না। বাট এখন তো সব অ্যান্ড্রয়েড অ্যাপ এসে গেছে। কি বলেছে অরিজিৎ, একটু বলবে? পিডিএফ এ পড়েন নিউজ পেপারটা, ঠিক আছে? এবার পিডিএফ এ যেটা পড়তে আচ্ছা যেটা অসুবিধা হয়, দেখতে হয়তো অসুবিধা হয়, বা ইয়েতে ফন্টে আচ্ছা হয়তো আচ্ছা লাইন মানে অ্যালাইনমেন্ট গুলোতে সমস্যা হয়, আচ্ছা এইটাই বলতে চাইছিলেন। আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে কিন্তু আমি বলবো যে মানে হার্ড কপি যেটা নিউজ পেপার বাড়িতে আসে, সেটাতে যারা নতুন শুরু করেছে তাতে পড়াই কিন্তু বেস্ট। এইসব মোবাইলে বা ইতে পড়লে আন্ডারলাইন করা বা দাগানো ওটা অনেক অসুবিধা হবে। তো আমার এই ব্যাপারে এটাই মনে হয় আর কি। যাই হোক, তবে আমি অনেক এক্ষেত্রে একটা কথা ধন্যবাদ। বলতে চাই। হ্যাঁ 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 হ্যাঁ, বলছি যে মানে নিশ্চয়ই। অনেক বাচ্চা আছে যারা এমন কিছু কিছু রিমোট এলাকায় থাকে যেখানে কিন্তু নিউজ পেপার বা অনেক কিছু কন্টেন্ট পৌঁছয় না। সেক্ষেত্রে কিন্তু ইন্টারনেট একটা বড় ভূমিকা পালন করে। মানে সেক্ষেত্রে যে ডিজিটাল কন্টেন্ট গুলো আছে, একেবারে। ইউটিউব বলো, পিডিএফ ফাইল গুলো বলো, সেক্ষেত্রে কিন্তু খুবই মানে একসময় ছিল যে এই সুবিধাগুলো ছিল না, যার জন্য তারা অনেক পিছিয়ে পড়তো, কিন্তু এই জিনিসগুলো থাকার ফলে তারা অনেকটাই অ্যাডভান্টেজ পাচ্ছে আজকে। তো এইটাকে তোমরা ইউটিলাইজ করো, এই ইন্টারনেটটাকে সঠিকভাবে, আমি এটাই বলতে চাই। একেবারেই আমরা আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করলাম। আমাদের আশা থাকবে আগামী দিনেও কিছু
এই ধরনের আলোচনা করব। আমরা কিছু প্রশ্ন বেশিরভাগই আমরা অলরেডি আলোচনা করে নিয়েছি। আমি একটু বলে দিই, রুদ্র রায় আপনি অনেক কিছুই জানতে চেয়েছিলেন, তার বেশিরভাগই আমরা আলোচনা করেছি। ইন্ডিভিজুয়াল স্ট্র্যাটেজি আমাদের আজকে যারা আলোচকরা ছিলেন, যারা স্পিকাররা, তারা মোটামুটি আলোচনা করেছেন, অরিজিৎ, শাম্ব এবং অনুসুয়া তাদের, এবং আমাদের ডেসক্রিপটিভ এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটাও তারা যথাসম্ভব আলোচনা করেছে। আর মেন্সের আগে প্র্যাকটিস বলতে কম বেশি যেটা জায়গা সেটা হচ্ছে আমাদের সময় কিন্তু আমরা 12,000 জন মতো পরীক্ষা দিতে গিয়েছিলাম, সেটা কিন্তু সংখ্যাটা এবারে প্রায় 5 গুণের থেকেও বেশি। তো সেক্ষেত্রে প্র্যাকটিসটা ভীষণভাবে ম্যাটার করবে। আচ্ছা, প্রত্যুষ বাবু লিখেছেন যে আরবিআই অ্যাসিস্ট্যান্ট ছেড়ে, হ্যাঁ মানে ইভেন আমাদেরই হয়তো পরিচিত আছে, আই এম শিওর আমাদের বেশ কিছু, আমারই পরিচিত একজন সেকশন অফিসার সাহেব আছেন, উনি আরবিআই অ্যাসিস্ট্যান্ট ছেড়ে আমাদের সেক্রেটারিয়েট সার্ভিসে এসেছিলেন। তো এটা অবাক হওয়ার কিছু। এই অভিষেক এই কথা বলি যে শুধু আরবিআই অ্যাসিস্ট্যান্ট কেন, WBCS এক্সিকিউটিভ ছেড়ে এসে ক্লার্কশিপ করছেন পদ্মনাভ দাশগুপ্ত, বিখ্যাত অভিনেতা, সাংবাদিক, অ্যাক্টর, চিত্রনাট্যকার, তিনি আমাদের কলিগ। তো তিনি WBCS এক্সিকিউটিভ ছেড়ে এসে আজকে আমাদের সঙ্গে কাজ করছেন। নিশ্চয়ই তো কিছু ব্যাপার আছে। আমি কোনো চাকরিকে ছোট করছি না, হয়তো তার কাজের সুবিধার জন্য তিনি এখানে এসেছেন, কিন্তু এসছেন তো এটাই হচ্ছে ব্যাপার। ইভেন আমার দিন কয়েক আগে একজনের সাথে কথা হলো, তিনি প্রায় 6 বছর ইউকো ব্যাংকে অ্যাজ আ পিও কাজ করছেন। মানে কাজ করতে গিয়ে তার গলায় ফ্রাস্ট্রেশন প্রচন্ড ঝরে পড়ছে, মানে এতটাই তিনি কাজ করতে গিয়ে ডিমোটিভেটেড বর্তমান পরিস্থিতির উপর দাঁড়িয়ে। তো তিনি আর কি বেরিয়ে আসার উপায় হিসেবে ক্লার্কশিপকে বেছে নিতে চাইছেন, বা পশ্চিমবঙ্গে অন্য পরীক্ষাগুলোকে বাঁচতে চাইছেন। তো এটা ভাবার কোনো কারণ নেই যে এই চাকরিটা একদমই হেলাফেলার চাকরি, কারণ পেয়ে গেলে কিন্তু এই বাজারে যে পাবে সে রাজা, অন্তত আজকে ডেটে দাঁড়িয়ে। একেবারেই তাই। হ্যাঁ, একেবারেই তাই। ওই জন্য হয়তো অনেকে অ্যাম্বিশন প্রত্যেকেরই বড় হতে পারে, হয়তো কেউ WBCS হতে চান, কেউ IPS হতে চান, কেউ IAS হতে চান, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে ধরো একটা পরীক্ষা সামনে আছে, তাকে ফোকাস করে পরীক্ষা দিলে আমার তো এই মুহূর্তে আমি বাঁচবো, আমার পরিবারটা বাঁচবে, আমার অ্যাম্বিশনটা বাঁচবে। কারণ এখানে চাকরি করতে করতে অনেকে পড়ে WBCS দিয়ে, IAS দিয়ে বেরিয়েছেন। অন্তত WBCS তো প্রচুর আছে। ইভেন আমার সাথে আমার কলিগ ছিল, আগে রিজিওনাল সেটআপে আমরা চাকরি করতাম, সে কমার্শিয়াল ট্যাক্সে চাকরি করতে করতে আজকে 2017 WBCS দিয়ে CDPO পেয়েছে। তার মানে কি, সে তার মানে 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 কি বলবো, হ্যান্ড টু মাউথটাও চালালো, তার বেশি রেগুলার আর্নিং হলো, লাইফে পিছন ফিরে তাকানোর কোনো জায়গা রইলো না, এবং তার নিজের ড্রিমটাকে পার্সু করতে পারলো। এবং সবটারই কিন্তু এই মানে সেফ স্টোনটা হচ্ছে এই ক্লার্কশিপ। এবার হাতের সামনে ইমিডিয়েট একটা চাকরি পরীক্ষা আছে, তাকে যদি মন দিয়ে দিই তাহলে আমার অ্যাটলিস্ট পেছনে ফিরে তাকাতে হবে না, এবার সেক্রেটারিয়েট পাই কি রিজিওনাল পাই কি ডিরেক্টরেট পাই। এবং আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে বলবো যে রিজিওনালে কিন্তু আমি মানে ধরো অনেকেই বলছো যে দাদা ভুল করে রিজিওনাল দেওয়া হয়ে গেছে, সেক্রেটারিয়েটে আসতে চাই, এটা নয় কিন্তু। কারণ তুমি রিজিওনালে থাকো, সেক্রেটারিয়েটে থাকো, ডাইরেক্টরেটে থাকো, তুমি সরকার চালাচ্ছ, সে যে কোনো ভাবেই হোক সরকার চালাচ্ছ। সেক্রেটারিয়েট রুল তৈরি করে, ডাইরেক্টরেট সেগুলোকে ছড়িয়ে দেয়, রিজিওনাল সেগুলো পালন করে। আর যদি রিজিওনাল পালন না করে, সেক্রেটারিয়েটের তৈরি করা রুলগুলো কিন্তু বেকার হয়ে যাবে। আজকে যদি আমি একটা নিয়ম তৈরি করে দিই, সেই নিয়মটা আমি পালন করলাম না, সে প্রান্তিক মানুষ সেই নিয়মটা পাবেন না। তাই এখানে জানি আমি রিজিওনাল পেলাম মানে আমার জীবন শেষ, তা কিন্তু নয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে একজন রিজিওনাল একজন ক্লার্ক, তিনি শুধুমাত্র IAS এর সাইন ছাড়া বা WBCS এর সাইনটা ছাড়া বাকি সমস্ত কাজ তিনি করেন। এটা আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স দিয়ে আমি বলছি। এমনও দিন গেছে আমার সিনিয়র অফিসার কলকাতায় নেই, তিনি ট্রেনিং এ বাইরে, মিটিং এ বাইরে, একটা গোটা ডিভিশনের বাজেট চলে গেল শুধু আমার ডিভিশনের উপরে, শুধু স্যারের একটা পারমিশনে। বাট এই পাওয়ারটা তোমাকে এম্পাওয়ার করা হয়, এই পাওয়ারটা সেক্রেটারিয়েটও আছে, এই পাওয়ারটা ডিরেক্টরেটও আছে। আসল দরকার আছে চাকরি, এবং সে চাকরিটা করবার জন্য তুমি পরীক্ষা হলে পকেটে কাগজ লিখে নিয়ে যাও, সে থেকে দেখে লেখো, বা প্রশ্নপত্র আগে এনে গিয়ে লেখো, তো তোমাকে চাকরি পেতে হবে। মানে কথাগুলো হয়তো শুনতে খুব খারাপ, কিন্তু চাকরিটা পেতে হবে বস। একদমই তাই। বাজারে একটা বনসহায়কের ফর্ম ফিল আপের জন্য আজকে প্রায় 1 লাখ ফর্ম জমা পড়ে 2000 ভ্যাকেন্সির জন্য, তাও কন্ট্রাকচুয়াল পোস্ট। সেই বাজারে কিন্তু ক্লার্কশিপ হেলাফেলা করার মতো চাকরি নয়। আশা করি সবাই এখানে পড়বে বিষয়টা। একেবারেই। তো আমরা এই বিষয়গুলোই আর কি আজকে যেহেতু আলোচনা করতে চেয়েছিলাম, এবং আলোচনার পরিপ্রেক্ষিতে আপনাদের বিভিন্ন আলোচনা থেকে যে কথাগুলো এলো, বাকি আপনারা যে ধরনের কথাবার্তা আলোচনা করেছেন সেগুলো আমরা চেষ্টা করেছি আমাদের মতো উত্তর দেওয়ার। আমরা আগামীও চেষ্টা করব
আমাদের বিভিন্নভাবে যারা এক্সপার্ট রয়েছেন ক্লার্কশিপে এবং অন্যান্য সার্ভিসেসও লোকজন যাতে এসে আপনাদের বিভিন্ন ধরনের প্রশ্ন বা কিছু ধরনের ডাউটস থাকলে সেগুলো নিয়ে আমরা পরবর্তী ক্ষেত্রে আলোচনা করার চেষ্টা রাখবো এবং আপনাদের সহযোগিতা তার জন্য একান্তভাবেই কাম্য আমাদের। যাই হোক, সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং আজকে যারা বক্তারা এসেছিলেন তাদেরকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের যে আমাদের আলোচনা আমরা এখানেই শেষ করছি এবং আগামী দিনে আমরা আরো কতটা সমৃদ্ধ করা যায় আমাদের এই আলোচনা চক্রকে সেটা আমরা চেষ্টা করব এবং আপনাদের সাজেশনস। হ্যাঁ, যেটা একটু সমস্যা হলো যে মানে আমরা আপাতত এই সেশনগুলো চালিয়ে যাব, তাতে কোনো রকম সন্দেহের অবকাশ নেই। প্রত্যেকদিন আমাদের ব্যাচমেটের প্রচুর ব্যাচমেট রয়েছে যারা প্রত্যেকেই মানে নিজের মতো করে সফল, প্রত্যেকে সফল। আমরা তো প্রত্যেকের এক্সপিরিয়েন্সে তারা কিন্তু শেয়ার করবে এবং আপনাদের আশা করি এতে উপকারী হবে। খানিকটা সময় যদি আপনারা এখানে নষ্ট করেন, আমি নষ্ট করা ওয়ার্ডটাকে ইউজ করছি এখানে। তো এই গ্রাউন্ডে দাঁড়িয়ে আজকের মতো আমরা এখানে এটাকে শেষ করছি। আবার আমরা সামনের সপ্তাহে আবার আমাদের কিছু কলিগদের নিয়ে আসার চেষ্টা করব। তো সাথে থাকার জন্য ধন্যবাদ এবং যারা বাকি রইলো তাদেরকেও অনেক ধন্যবাদ। আচ্ছা, আমরা অভিষেককে আবার পেয়ে গেছি, ও কনক্লুশনটা করে দিক। আদারওয়াইজ আজকের মতো আমাদের ডিসকাশন কিন্তু মোটামুটি এখানেই ফিনিশড। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা ছোট্ট ডাউট আমি একটুখানি ক্লিয়ার করে দিই। একজন লিখেছেন যে প্রেসিতে কি সাধু ভাষায় থাকলে কিসে করব। তো প্রেসি সাধু ভাষায় থাক কিংবা চলিত ভাষায়, একদম চলিত ভাষাতেই করতে হবে। এবং অনেক সময় প্রেসিতে কিন্তু আমাদের মানে প্যাসেজ করে দেওয়া থাকে, দুটো প্যারাগ্রাফে লেখা থাকে। প্রেসে কিন্তু প্যারাগ্রাফে লেখা যায় না, একটা সিঙ্গেল প্যারাগ্রাফে লিখতে হবে, 1 নম্বর। কিন্তু আবার ট্রান্সলেশনে যদি প্যারাগ্রাফ লেখা থাকে তাতে কিন্তু আবার প্যারাগ্রাফ করেই লিখতে হবে। আর একটা কথা যেটা অনেকে বলছিলেন যে রিপোর্টের কনক্লুশন, সেটা নিয়ে একটা কথা অনেকেই এখানে লিখেছেন, আমি দেখতে পাচ্ছি। তো রিপোর্টের কনক্লুশনে কি করব? সাপোজ ধরো আজকে আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই যে আজকে করোনার বাজারে পশ্চিমবঙ্গ জুড়ে আমরা দেখতে পেয়েছি একটা গোটা রাজ্য জুড়ে কমিউনিটি কিচেন তৈরি হয়েছে। মানে প্রচুর পাড়ায় মানুষদের খাওয়ানো হচ্ছে, লাইন দিয়ে তারা খাচ্ছেন, উপকৃত হচ্ছেন। তাহলে যদি আজকে আমরা যেহেতু পিএসসি প্রিভিয়াস ইয়ারে আমরা দেখতে পেয়েছি ফুল মেলা এসছে, তারপরে এখানে কোনো বিজ্ঞান মেলা এসছে, কোনো ইভেন্ট রিপোর্টিং করতে দিয়েছে, তাহলে এগুলোকে ব্যাখ্যা করবো কি করে? তাহলে আমি এখানে বলতেই পারি যে আমার ধরো মানে একটা ছোট্ট করে ইন্ট্রোডাকশন দিলাম যে মানে করোনার সময় যখন মানুষের প্রাণ বিপর্যস্ত, করোনার সময় যখন আমরা দেখছি প্রতিবেশীর হাত ছেড়ে চলে যাচ্ছেন, তখন সেই বাজারে এক অনন্য নজির সৃষ্টি করছে কলকাতা শহরের ক খ গ এলাকার